আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসিস যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 52 এবং প্রেসিস 66 দেখব এবং তার সাথে সাথে বাংলা দুটো সারাংশ দেখব এবং একটা ইংলিশের রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে পালস পোলিও প্রোগ্রাম। ঠিক আছে, পালস পোলিও প্রোগ্রামের উপর একটা রিপোর্ট দেখব। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে আপনার ডেলি বেসিকে আমাদের যে হোম টাস্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সেখানে আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রতিদিনকার ক্লাসের মতো আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন ফার্স্ট কি বলেছে, ফার্স্ট যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা আপনারা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা শুরু করব। ঠিক আছে, পড়া হয়েছে? তাহলে দেখুন এখানে কি বলতে চাইছে, এখানে কিন্তু জর্জ ওয়াশিংটন যে সেই কিন্তু তার উক্তিটাই কিন্তু এখানে বলা হয়েছে, ডাবল ইনভার্টেড যে কোটেশন আছে তার মধ্যে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, দেখুন আমরা শুরু করছি কি বলছে এখানে। ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন, এখানে বলছে জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া, এই যে শুনিয়া বলছে তার মানে কি আপনাকে পার্টিসিপল হিসেবে লিখতে হবে, তাই না? বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। ঠিক আছে, পাস্টে লিখতে হবে, শুনিয়া বলছে, তাহলে আপনি পার্টিসিপল হিসেবে লিখবেন। সেই হিসেবে আমরা করছি, দেখুন কিভাবে। হিয়ারিং দি মিজারিজ, মানে হিয়ারিং দি মিজারিজ অফ হিজ ফ্রেন্ড, মানে তার বন্ধুর দুঃখের কাহিনী শুনে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে করছি। পার্টিসিপল হিসেবে করা হচ্ছে হিয়ারিং দি মিজারিজ অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর দুঃখের কাহিনী শুনে। এইবারে আপনি সাবজেক্টটাকে চুজ করুন কি, জর্জ ওয়াশিংটন, সেই হিসেবে লিখলাম জর্জ ওয়াশিংটন কি হয়েছিল, প্রচণ্ড ব্যথিত হয়েছিলেন। ঠিক আছে, তার মানে কি প্রচণ্ড হয়েছিলেন, বিকেম হিসেবে লিখবো আমরা, সেই হিসেবে করছি। দেখুন জর্জ ওয়াশিংটন বিকেম মানে হয়েছিলেন কি, ভেরি স্যাড মানে প্রচণ্ড দুঃখিত হয়েছিলেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আমরা কিভাবে করলাম, পাস্ট ইনডিফিনাইটে করলাম এবং পার্টিসিপল ইউজ করে করলাম। ঠিক আছে, আচ্ছা পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, মানে তার বন্ধুকে জানাইলেন। এই যে এখান থেকে কোটেশন শুরু হচ্ছে এটা কিন্তু একদম প্যাসেজের শেষে গিয়ে শেষ হবে। ঠিক আছে, মানে পুরোটাকেই কিন্তু ডিরেক্টলি করা হচ্ছে, মানে ডিরেক্ট স্পিচে করা হবে। দেখুন তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, তার মানে কি দেখুন কিভাবে করা হচ্ছে, তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, তার মানে কি আফটার আ লং থিঙ্কিং, মানে অনেক চিন্তা করার পর। ঠিক আছে, অনেক চিন্তা করার পর হি ফাইনালি টোল্ড হিম, সে শেষ পর্যন্ত তাকে বললেন বা তাকে জানালেন, কি জানালেন, যে আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। ঠিক আছে, তাহলে আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু, এখান থেকে কোটেশন শুরু হচ্ছে, ডিরেক্ট স্পিচ শুরু হচ্ছে, তাই কিন্তু এটাকে আপনাকে ডিরেক্ট স্পিচটা যেরকম টেন্সে আছে সেই টেন্সে কিন্তু লিখতে হবে। দেখুন আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু, তাহলে এইটা কি, এটা আছে আপনাকে সিম্পল যে প্রেজেন্ট সেই হিসেবে লেখা উচিত, সেই হিসেবে লিখলাম। দেখুন ইউ আর মাই ইন্টিমেট ফ্রেন্ড। ঠিক আছে, বা ইউ আর মাই ক্লোজ ফ্রেন্ডও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা তারপরে দেখুন কি বলছে, তাহলে কিন্তু আমাদের ডিরেক্ট স্পিচটা কিন্তু চলছে। দেখুন কি বলছে এখানে, কোনরূপ লজ্জা না করিয়া আপনার অর্থাভাবের কথা পূর্বেই আমাকে জানানো উচিত ছিল। দেখুন এই লাইনটা কিন্তু সবার ভুল হচ্ছে, এখানে কিন্তু আপনারা ঠিকঠাক করতে পারছেন না। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করছি, দেখুন কি করলাম, ইউ শুড হ্যাভ ইনফর্মড, এই শুড হ্যাভের ব্যবহারটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। দেখুন আমি আজকে তাহলে তিনটে বলে দিই, অ্যাডভান্সড ইংলিশ গ্রামারের তিনটে গ্রামারের ইউজ আছে, সেটা কি, শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভ। ঠিক আছে, দেখুন শুড হ্যাভ কখন ইউজ হয় বিষয়টা ভালো করে বুঝবেন কি বলতে চাইছে। শুড হ্যাভ কখন ইউজ হয়, ধরুন এটা ব্যবহার করা হয় কখন, যখন আপনি পাস্টে কোনো ইভেন্টসের অ্যাডভাইস দিতে চাইছেন। পাস্টের ইভেন্ট হবে, ইভেন্টটা হবে পাস্টে এবং অ্যাডভাইস বোঝাবে, তার মানে কি, তার মানে হচ্ছে ইট ইজ মেনলি ইউজড টু গিভ অ্যাডভাইস ফর পাস্ট ইভেন্টস। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছি। বিষয়টা কিন্তু প্রকল্পিত হবে, একটা হাইপোথেটিক্যাল ব্যাপার হবে। ঠিক আছে, পাস্ট ইভেন্টস হবে এবং হাইপোথেটিক্যাল ব্যাপার হবে, অ্যাডভাইস থাকবে এর মধ্যে, এবং এই বিষয়টা কি হবে, একটা আইডিয়াল ব্যাপার হবে, আইডিয়াল। ঠিক আছে, আইডিয়াল একটা অ্যাকশন এরকম বোঝাবে, কিন্তু কি হবে, পাস্ট ইভেন্ট হবে কিন্তু সেটা করা হয়নি এরকমটাই কিন্তু বোঝায়। ব্যাপারটা কীরকম, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আপনার আগামীকাল পরীক্ষা আছে, আপনার মা আপনাকে তাড়াতাড়ি শুতে যেতে বললো রাত্রে, কিন্তু আপনি কি করলেন, লেট করলেন, বই পড়ার জন্য লেট করলেন এবং দেরিতে শুতে গেলেন, ফলে স্বাভাবিকভাবেই আপনার আগামীকাল উঠতে সকালবেলা লেট হলো এবং পরীক্ষার জন্য আপনার লেট হয়ে যাচ্ছে। তখন আপনার মা আপনাকে কি বলবে, বলবে যে ইউ শুড হ্যাভ গান টু বেড আর্লিয়ার, মানে তোমার তাড়াতাড়ি শুতে যাওয়া উচিত ছিল গত রাত্রে, এই জিনিসটাই বলবে। তার মানে যে উচিত ছিল, এই যে বিষয়টা কি বলতে চাইছে, যে এটা একটা অ্যাডভাইস দিচ্ছে এবং পাস্ট ইভেন্ট বলছে, একটা প্রকল্পিত বিষয়, এইটা একটা আইডিয়াল অ্যাকশন বোঝাচ্ছে, কিন্তু এটা আগে করা হয়নি, পাস্ট ইভেন্টে কিন্তু করা হয়নি, এরকম বিষয়টা যখন আসবে তখন কিন্তু আপনাকে শুড হ্যাভ ইউজ করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা কুড হ্যাভ কখন ইউজ হয়, কুড হ্যাভ এই বিষয়টা বলে রাখি, যে কুড হ্যাভ কখন হচ্ছে, যখন ধরুন কারোর সক্ষমতা আছে, কারোর অ্যাবিলিটি আছে, কিন্তু সে সেটাকে করেনি। ঠিক আছে, বোঝা যাচ্ছে,
পাস্ট ইভেন্টস হবে, অবশ্যই পাস্ট ইভেন্ট হবে, কিন্তু তার সক্ষমতা থাকা সত্ত্বেও সে সেটা করেনি। যেমন ধরুন এটাকে আমি যদি এরকমভাবে বলতে চাই যে কি ধরুন আমার একটা ৪ চাকা কেনার বা বড় গাড়ি কেনার সামর্থ্য আছে, কিন্তু আমি সেটা কিনিনি, তার বদলে একটা সাইকেল কিনেছি। তাহলে আমি তখন কি বলবো? আই কুড হ্যাভ বট আ কার, মানে আমি একটা কার কিনতে পারতাম, বাট আই বট আ সাইকেল, কিন্তু আমি একটা সাইকেল কিনেছি। তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি হচ্ছে? তার মানে উই উই আর টেকিং, বা এরকমভাবে ব্যাপারটাকে ইউজ করুন যে কি আমরা যখন আমাদের অতীতে কাজটা হবে, কিন্তু অ্যাকশনটা আমাদের অ্যাবিলিটির মধ্যে ছিল, কিন্তু আমরা সেটাকে করিনি। এরকম ব্যাপারটা আসলে কিন্তু আপনাকে কি হবে? কুড হ্যাভ ইউজ করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে? আরেকটা ভাবে কুড হ্যাভ হয়, সেটা হচ্ছে কি, যখন ধরুন আপনি কোনো ক্রিটিসিজম এলিমেন্ট বলছেন, মানে ক্রিটিসিজম আসবে যখন কোনো এলিমেন্ট ক্রিটিসিজমের মাধ্যমে আসবে। যেমন ধরুন বলা হচ্ছে কি, ধরুন আপনার ফ্রেন্ড তার বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে, কিন্তু বার্থডে পার্টি যখন শুরু হয়ে গেল তারপরে আপনাকে ইনভাইট করছে, তার আগে তার ফ্রেন্ডসদেরকে জানিয়েছে, কিন্তু আপনাকে তারপরে ইনভাইট করছে। তাহলে আপনি তখন কি বলবেন? যে তোকে আমাকে আগে জানানো উচিত ছিল। তাহলে আপনি ক্রিটিসিজম করলেন না ব্যাপারটা, তাহলে কি ইউ কুড হ্যাভ কল্ড মি আর্লিয়ার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি? তাহলে এখানে কিন্তু আপনাকে কুড হ্যাভ কিন্তু এইভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, আরেকটা যেটা সেটা হচ্ছে উড হ্যাভ। উড হ্যাভটা ব্যাপারটা শুনুন কিভাবে করতে হয়। এটা হচ্ছে যে উড হ্যাভ কখন করবেন আপনি? যখন ধরুন আপনি কি বলছে কন্ডিশনাল কেস, অতীতের কোনো কন্ডিশনাল কেস ব্যাপারটা। ধরুন আপনার কোনো একটা বন্ধুর টাকার দরকার, হঠাৎ করে টাকার দরকার পড়েছে, কিন্তু আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু সে আপনাকে না জানিয়ে অন্য বন্ধুদের জানালো, কিন্তু সে হেল্পটা পেলো না। যখন আপনি বিষয়টা জানতে পারলেন, তখন আপনি তাকে বললেন কি, যে তুই তো আমাকে আগে জানাতে পারতিস। তাহলে তাহলে মানে আপনাকে কি বলতে হবে? যে ইউ আই উড হ্যাভ গিভেন ইউ, মানে আই উড হ্যাভ গিভেন ইউ, আমি তোকে টাকাটা দিতাম। আই উড হ্যাভ গিভেন ইউ দি মানি ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার, যদি তুই আমাকে আগে জানাতিস তাহলে আমি তোকে টাকাটা দিতাম। তার তার মানে কি আপনাকে উড হ্যাভ এইভাবে ব্যবহার করতে হবে কি, কন্ডিশনাল কেস, অতীতের কেস। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি, শুড হ্যাভ কখন ইউজ হয়, কুড হ্যাভ কখন ইউজ হয়, উড হ্যাভ কখন ইউজ হয়। তাহলে আপনাকে এই যে বিষয়টা বলছে যে কি, দেখুন আরেকবার, কোনরূপ লজ্জা না করিয়া আপনার অর্থভাবের কথা পূর্বেই আমাকে জানানো উচিত ছিল। যে উচিত ছিল ব্যাপারটা তাহলে বলতে চাইছে, তার মানে কি আপনাকে কি করতে হবে? শুড হ্যাভ ইউজ করতে হবে, তাই না? তাহলে কি অ্যাডভাইস বোঝাচ্ছে, পাস্টের ইভেন্টস বোঝাচ্ছে, সেই কারণে আপনাকে কি করতে হবে? কি শুড হ্যাভ ইউজ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা তাহলে কিভাবে করছি? তাহলে আমরা শুড হ্যাভ ইউজ করবো এখানে। ঠিক আছে, তাহলে কি ইউ শুড হ্যাভ ইনফর্মড মি আর্লিয়ার, মানে আপনাকে আমাকে আগেই জানানো উচিত ছিল অ্যাবাউট দি ক্রাইসিস অফ ইউর ইকোনমিক সিচুয়েশন, মানে আপনার এই যে অর্থাভাবের যে ঘটনা সিচুয়েশন, সেটা সম্পর্কে আমাকে আগেই জানানো উচিত ছিল, উইথাউট এনি ফিলিং অফ শেম, মানে কোনো লজ্জা না করেই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি? আচ্ছা, আপনার যদি এখনও ওই প্রবলেমটা থেকে থাকে যে শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভের ব্যাপারটা, তাহলে আপনারা ক্লাসটাকে আরেকবার ফার্স্ট থেকে দেখুন, বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে লাইনটা কি বলছে দেখুন, এখানে এখানে বলছে তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন। দেখুন কিভাবে করছি বিষয়টাকে। তাহলে করিলেন কেন, ইন্টারোগেটিভ করতে হবে। তার মানে হোয়াই ডিড ইউ সাফার, আপনি কেন এতদিন সাফার করলেন, সো আননেসেসারিলি, মানে অনর্থকভাবে, এত অনর্থকভাবে। ঠিক আছে, উইথাউট ডুইং দ্যাট, সেটা না করে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি? পাস্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ করা হলো। হোয়াই ডিড ইউ সাফার সো আননেসেসারিলি, আপনি অনর্থকভাবে কেন এতদিন সাফার করলেন, উইথাউট ডুইং দ্যাট, এটা না করে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে আমার অর্থে, আমার অর্থে কি আপনার দাবি নাই। এখানে আপনি ইন্টারোগেটিভ দেয়ার দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হ্যাভ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কিভাবে করছি। ইজ দেয়ার নো ডিম্যান্ড অফ ইউ, ইজ দেয়ার নো ডিম্যান্ড অফ ইউ অন মাই মানি, আমার অর্থে কি আপনার কোনো ডিম্যান্ড নেই, আমার অর্থে কি আপনার কোনো দাবি নেই। ঠিক আছে, বা আপনি যদি হ্যাভ দিয়ে করতে চাইছেন কি, হ্যাভ ইউ নো ডিম্যান্ড, হ্যাভ ইউ নো ডিম্যান্ড অন মাই মানি, এরকমভাবেও কিন্তু করা যায়, কোনো অসুবিধা নেই। ইন্টারোগেটিভ দেয়ার দিয়ে করলেও হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ইন্টারোগেটিভ দেয়ারটাকে আপনাকে সেকেন্ড রাখতে হবে, অক্সিলারি ভার্বটাকে প্রথমে রাখতে হবে। সেই হিসেবে করলাম যে কি, ইজ দেয়ার নো ডিম্যান্ড অফ ইউ, আপনার কি কোনো ডিম্যান্ড নেই, আপনার কি কোনো দাবি নেই, অন মাই মানি, আমার অর্থের উপর। ঠিক আছে, বা আপনি যদি হ্যাভ দিয়ে করতে চান সেরকমভাবে হতো কি, হ্যাভ ইউ নো ডিম্যান্ড অন মাই মানি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে যাহা হোক, মানে যাই হোক, আপনি নিশ্চিন্ত হন, আপনাকে মানে আপনি নিশ্চিন্ত হন। দেখুন বিষয়টা কিভাবে করছি দেখুন, হাউ এভার, যাই হোক, ইউ মে রিল্যাক্সড, এই রিল্যাক্সড কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলাম। ঠিক আছে, তাহলে ইউ মে রিল্যাক্সড মানে আপনি নিশ্চিন্ত হতে পারেন, যাই হোক আপনি নিশ্চিন্ত হন বা আপনি নিশ্চিন্ত হতে পারেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু মে ইউজ করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলছে, এই লাইনটা ভালো করে দেখবেন কি বলছে,
তবে একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম যে, দেখুন কিভাবে করছে এই পর্যন্ত আগে দেখুন, তবে একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম, তার মানে কি, বাট আই অ্যাম ফোর্সড, প্যাসিভে লিখতে হবে, আই অ্যাম ফোর্সড, আমি বাধ্য হচ্ছি, তাই না, আই অ্যাম ফোর্সড, কিছুর জন্য বাধ্য হচ্ছে তাই আই অ্যাম ফোর্সড লিখলাম, ঠিক আছে। প্যাসিভে লিখতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ, তাহলে বাট আই অ্যাম ফোর্সড, আমি বাধ্য হচ্ছি, টু সে বলতে, ওয়ান থিং একটা বিষয়, উইথ রিগ্রিট মানে কি, এই দুঃখের সহিত, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে কি, তবে একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম যে, এই বিষয়টা কিভাবে করলাম, বাট আই অ্যাম ফোর্সড, আমি বাধ্য হচ্ছি, টু সে বলতে, ওয়ান থিং একটি বিষয়, উইথ রিগ্রিট দ্যাট, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হলো। তারপরে দেখুন কি করা হচ্ছে, তারপরে বলছে বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনোই করিতে পারিব না। তাহলে সাবজেক্টকে আমি করিতে পারিব না, তাহলে আমি করিতে পারবো না, কখনোই করিতে পারিব না, তাহলে নেভার হিসেবে ইউজ করতে হবে এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স লিখতে হবে। সেই হিসেবে করছি দেখুন, আই উইল নেভার বি এবল, আমি কখনোই সক্ষম হব না, একটু প্যাসিভ করলাম, মানে ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ করলাম, আই উইল নেভার বি এবল, আমি কখনোই সক্ষম হব না কি করতে, টু ডিসরেসপেক্ট মানে কি, এই যে অনাদর করতে, সদ্গুণের অনাদরটাকে আমি এইভাবে লিখলাম, টু ডিসরেসপেক্ট দি ভার্চুস অফ আ ওর্থি ম্যান, মানে কি, প্রকৃত গুণের সদ্গুণের অনাদর, ঠিক আছে। আই উইল নট বি এবল টু ডিসরেসপেক্ট দি ভার্চুস অফ আ ওর্থি ম্যান, কিসের জন্য, বন্ধুত্বের অনুরোধে, তাহলে ফর দি সেক অফ ফ্রেন্ডশিপ। ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করলাম, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করলাম, ক্লিয়ার হচ্ছে। তাহলে এখান থেকে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করলাম, আর বাকিটা উপরে যেটা করেছি সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ করা হয়েছে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে, আপনার অপেক্ষা মানে আপনার চেয়ে অনেক যোগ্যতর ব্যক্তি ওই পদ লাভের জন্য আবেদন করিয়াছেন জাস্ট ফিনিশড, তাহলে কি করতে হবে দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টাকে, কারা করিয়েছেন, অনেক ব্যক্তি, তাহলে মেনি ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, কারা তারা হচ্ছে আপনার থেকে যোগ্য, তাহলে হু আর মোর কোয়ালিফাইড দ্যান ইউ, ঠিক আছে, করিয়াছেন জাস্ট ফিনিশড প্রেজেন্ট পারফেক্ট হবে, সেটাই বলা হচ্ছে, হ্যাভ অ্যাপ্লাইড মানে অ্যাপ্লাই করেছে, ফর গেনিং দি পোস্ট মানে সেই পোস্টের জন্য, সেই পোস্ট লাভের জন্য, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কীভাবে করছে আরেকবার দেখুন, মেনি ইন্ডিভিজুয়ালস মানে অনেক ব্যক্তি, হু আর মোর কোয়ালিফাইড দ্যান ইউ যারা আপনার থেকেও অনেক যোগ্য, হ্যাভ অ্যাপ্লাইড মানে তারা অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে, প্রেজেন্ট পারফেক্ট করা হচ্ছে, ফর গেনিং দি পোস্ট, ঠিক আছে, বোঝা গেল কিভাবে করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স দেখুন কি বলছে, এখানে বলছে, এখানে কিন্তু ওই দেখুন কোটেশনটা কিন্তু এখানেই শেষ হচ্ছে, আমি ওই কার্যে যোগ্যতম ব্যক্তিকেই নিযুক্ত করিব, ঠিক আছে, দেখুন কিভাবে করছি, করিব তার মানে কি, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, তাহলে আই উইল অ্যাপয়েন্ট মানে আমি নিয়োগ করব, আই উইল অ্যাপয়েন্ট কাকে নিয়োগ করব, যোগ্যতম ব্যক্তি, তাহলে দি ফিটেস্ট ইন্ডিভিজুয়াল, যোগ্যতম ব্যক্তিকে, কোথায়, ইন দ্যাট ওয়ার্ক ওই কার্যে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এইভাবে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা ছিল এটা কমপ্লিট করলাম। আপনি যদি এখনো মনে হচ্ছে যে ট্রান্সলেশনটা প্রবলেম হচ্ছে বা ওই যে শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভের ব্যবহারগুলো বললাম সেখানে প্রবলেম হচ্ছে, তাহলে ক্লাসটাকে আবার প্রথম থেকে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের ট্রান্সলেশন প্যাসেজটা কমপ্লিট হলো। এর পরবর্তী আমাদের যে প্রেসি প্যাসেজটা ছিল ভালো করে পড়ে নিন একবার, ভিডিওটাকে পজ করে, তারপরে আমরা মানে বোঝানোর চেষ্টা করছি কি বলছে এখানে। দেখুন কি বলছে এখানে বলছে, মাই আইডিয়া অফ সোসাইটি ইজ দ্যাট মানে সোসাইটির প্রতি আমার আইডিয়াটা কি, মানে সমাজ নিয়ে আমার ধারণাটা কি, সেটা কিন্তু বলছে এখানে যে কথক বা যে এখানকার লেখক, সে কিন্তু বলছে কি, সমাজ নিয়ে আমার আইডিয়াটা হলো যে কি, হোয়াইল উই আর বর্ন ইকুয়াল, মিনিং দ্যাট উই হ্যাভ আর রাইট টু ইকুয়াল অপরচুনিটি, তার মানে কি, তার মানে বলছে জন্মগত দিক দিয়ে আমরা সকলে সমান, অর্থাৎ তার মানে কি, অর্থাৎ আমাদের সমান সুযোগের অধিকার আছে, ঠিক আছে। আচ্ছা, অল হ্যাভ নট দি সেম ক্যাপাসিটি, তা সত্ত্বেও কি সকলে কিন্তু সমান ক্ষমতা নেই, কেন নেই, সেটা প্রকৃতির গুণে, সেটা বলা হচ্ছে পরে দেখুন, ইট ইজ ইন দি নেচার অফ থিংস ইম্পসিবল, কেন, কারণ প্রকৃতি এই বিষয়গুলিকে অসম্ভব করেছে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে, ফর ইনস্ট্যান্স উদাহরণ হিসেবে, অল ক্যান নট হ্যাভ দি সেম হাইট, সবার সমান হাইট নেই, অর কালার অর ডিগ্রি অফ ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্স ডিগ্রিও সবার সমান নেই, সবার সমান হাইট নেই, সবার সমান কালার নেই, এটা বললো, ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপরে কি বলছে দেখুন, দেয়ারফোর সুতরাং, ইন দি নেচার অফ থিংস প্রকৃতির এই বিষয়গুলিতে, সাম উইল হ্যাভ দি অ্যাবিলিটি টু আর্ন মোর অ্যান্ড আদার লেস, মানে এর ফলে কি হয়, কি যাদের যোগ্যতা আছে তারা বেশি করে ইনকাম করে বা তারা বেশি করে আর্ন করে, তাদের বেশি করে আর্ন করার ক্ষমতা আছে, কিন্তু অন্যদের একটু কম আছে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে, পিপল উইথ ট্যালেন্টস উইল হ্যাভ মোর
মানে পিপল উইথ ট্যালেন্টস মানে প্রতিভাযুক্ত লোক আরও বেশি করে কামাবে বা আরও বেশি করে আর্ন করবে, ঠিক আছে। অ্যান্ড দে উইল ইউজ দেয়ার ট্যালেন্টস টু দিস পারপাস, এবং তারা কী করবে, তারা তাদের প্রতিভা এই উদ্দেশ্যে ব্যবহার করবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তারপর কি বলছে দেখুন, ইফ দে ইউজ দেম কাইন্ডলি, মানে যদি তারা এই বিষয়টাকে কাইন্ডলি ব্যবহার করে বা দয়া রূপে ব্যবহার করে বা দয়া করে তারা এটা যদি ব্যবহার করে, তাহলে কি দি দে উইল বি পারফর্মিং দি ওয়ার্ক অফ দি স্টেট। তাহলে তারা কি হবে, তাহলে তারা তাদের যে স্টেট মানে কি, তাদের যে রাজ্য, তবে তারা রাজ্যের কাজ সম্পাদন করতে পারবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখুন, আই উড অ্যালাউ আ ম্যান অফ ইন্টেলেক্ট টু আর্ন মোর, মানে যার ইন্টেলেক্ট পাওয়ার আছে তাকে আমি অ্যালাউ করব মোর আর্ন করতে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপর দেখুন, বাট দি বাল্ক অফ হিজ গ্রেটার আর্নিংস মাস্ট বি ইউজড ফর দি গুড অফ দি স্টেট জাস্ট অ্যাজ দি ইনকাম অফ অল আর্নিং অফ সান্স। এখানে একটা উপমা দিচ্ছে, দেখুন কি বলছে, বাট দি বাল্ক অফ ইজ গ্রেট আর্নিংস, তার আর্নিংয়ের অতিরিক্তটা মাস্ট বি ইউজড ব্যবহার করা উচিত ফর দি গুড অফ দি স্টেট, একটা স্টেটের ভালো কাজে ব্যবহার করা উচিত, জাস্ট অ্যাজ দি ইনকাম অফ অল আর্নিং সান্স অফ দি ফাদার, মানে কি, একটা বাবার সমস্ত উপার্জনশীল যে পুত্র, তাদের উপার্জনটা যেমনভাবে কি হয়, সাধারণ পারিবারিক তহবিলে যেমনটা আসে, সেরকমভাবে কিন্তু একটা মানুষ যা তার অতিরিক্ত ইনকাম তার ভালো স্টেটের বা তার যে মানে তার রাজ্যের ভালো কাজের জন্য ব্যবহার করা উচিত, সেই জিনিসটা কিন্তু বললো, ঠিক আছে। দে উড, কি বলছে দেখুন তারপরে, দে উড হ্যাভ দেয়ার আর্নিংস অনলি অ্যাজ ট্রাস্টিস, মানে কি, তাদের সমস্ত উপার্জন ট্রাস্টি হিসেবে তাহলে থাকবে, এই বিষয়টা কিন্তু বলছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে চাইছে, আপনারা ভালো করে পরপর কি বুঝতে পারছেন, এখানে বলতে চাইছে যে কি, এখানে বলতে চাইছে যে সমাজে সমস্ত মানুষের কিন্তু একটা ইকুয়াল রাইট আছে, ঠিক আছে, মানে সবার সমান অধিকার আছে। মানে বলতে চাইছে কি, সমস্ত মানুষ যারা কিনা আমরা সমস্ত মানুষ একইভাবে জন্মেছি, সুতরাং কি আমাদের সমস্ত বিষয়ে সমাজের প্রতি সমান অধিকার আছে, সমাজের সমস্ত বিষয়ের প্রতি আমাদের সমান অধিকার আছে, কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না। কারণ এই যে ন্যাচারাল যে রিজন, ন্যাচারাল কারণ কি, ন্যাচারাল কারণটা এটাই যে আমাদের সবার সমান বুদ্ধি নেই বা সবার সমান ক্ষমতা নেই, এই কারণে কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং কি করা উচিত, সুতরাং এই বিষয়টা সমান অধিকার পাওয়াতে গেলে কি করতে হবে, সমান অধিকার সমাজে পাওয়াতে গেলে সমস্ত মানুষকে কি করতে হবে, প্রত্যেকের উচিত তাদের যে এক্সট্রা ইনকাম, তাদের যে এক্সট্রা আর্নিং, সেইটাকে কি করা, ব্যাকওয়ার্ড যে মানুষ, সেই সমস্ত মানুষদের জন্য দান করে দেওয়া, তাতে করে কিন্তু তারা তাদের সুবিধাগুলো পেতে পারবে, তাই বলতে চাইছে, তাই না। দেখুন তাহলে আমরা কিভাবে করছি এটাকে। ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দিলাম, কি দিলাম, এভরিওয়ান ইন সোসাইটি হ্যাজ ইকুয়াল রাইটস, মানে এভরিওয়ান ইন সোসাইটি, সমাজের প্রত্যেকের হ্যাজ ইকুয়াল রাইটস, সবার সমান অধিকার আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আনসারটা কিভাবে করছি দেখুন, এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে সিন্স এভরিওয়ান ইজ বর্ন ইকুয়াল, যেহেতু কি সবাই জন্মগ্রহণ করেছে সমানভাবে একইভাবে, সো এভরিওয়ান নিডস টু হ্যাভ ইকুয়াল রাইট, সুতরাং সবার প্রয়োজন ইকুয়াল রাইটের ইন এভরি অ্যাসপেক্টস অফ সোসাইটি, সমাজে প্রত্যেকটি বিষয়ের উপর, ঠিক আছে। বাট ইট ইজ নেভার পসিবল, কিন্তু এটা কখনোই সম্ভব নয়, বিকজ ফর ন্যাচারাল রিজনসের জন্য, এভরিওয়ান ইন বর্ন উইথ ডিফারেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাবিলিটিস, কারণ সবাই ন্যাচারাল রিজনের জন্য সম্ভব নয়, কারণ সবাই ডিফারেন্ট ইন্টেলিজেন্স এবং অ্যাবিলিটিস নিয়ে কিন্তু জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। ক্লিয়ার হলো? তারপরে কি বলছে দেখুন, সো ইন অর্ডার টু এস্টাবলিশ ইকুয়াল রাইট, সুতরাং ইকুয়াল রাইট স্টাবলিশ করতে গেলে এভরিওয়ান শুড ডোনেট দেওয়ার এক্সট্রা ইনকাম, সবাইকে তার কি উচিত, তাদের এক্সট্রা ইনকামকে ডোনেট করা উচিত, সো দ্যাট, যাতে করে দি ব্যাকওয়ার্ড পিপল ক্যান টেক অ্যাডভান্টেজ অফ ইট, যাতে করে ব্যাকওয়ার্ড পিপলরা এর অ্যাডভান্টেজটা নিতে পারে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছে, তাহলে আপনাকে কিভাবে করতে হবে, ফার্স্ট বারংবার ভালো করে পড়বেন, দ্রুত পড়বেন, পড়ার পরে আপনার যে ব্রেন ম্যাপটা তৈরি হবে, সেই ব্রেন ম্যাপ অনুযায়ী আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন, তারপরে আপনি যেটা বুঝলেন সেই বিষয়টাকে নিজের ভাষাতে একদম সংক্ষেপে লিখবেন, ঠিক আছে। এইভাবে তাহলে আমাদের এই প্রেসি প্যাসেজটা কমপ্লিট হলো। এর পরবর্তী আমাদের কি প্যাসেজ ছিল দেখুন, সেটা আমাদের একটা বাংলা সারাংশ প্যাসেজ ছিল, এটা ভালো করে পড়ে নিন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন, যেহেতু এটা বাংলা প্যাসেজ, সুতরাং এর জাস্ট এখানে পড়ে বোঝানোর কিছু নেই, জাস্ট এর মানেটা কি বলতে চাইছে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। পড়া হয়েছে, বুঝতে পারছেন কি বলতে চাইছে এখানে তাহলে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে আসক্তি যে বিষয়টা বা আসক্তি যেটা, সেই আসক্তি কিন্তু কি করে, আসক্তির যে ব্যাপারটা, সেটা কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়, সেই আসক্তিটাকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়, কারণ সেই আসক্তিকে ত্যাগ স্বীকারের মাধ্যমেই কিন্তু সার্বিক ভোগ বিলাসের পথ কিন্তু উন্মুক্ত হয়ে থাকে, ঠিক আছে। ত্যাগ আর এই যে ভোগ,
এই যে দুটো একে অপরের যে দুটো পারস্পরিক যে বিষয়, এই বিষয়টা কিন্তু এই বিষয়টার মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে পারলেই তাহলেই কিন্তু শৌর্যের প্রকাশ পায় বা বীরত্বের প্রকাশ পায়। ঠিক আছে? ব্যক্তিগত কোনো আসক্তি বা ব্যক্তিগত কোনো সংকীর্ণ মনতা এই এই দুটো বিষয়কে মানে এই যে ত্যাগ এবং ভোগ এর মধ্যে কিন্তু যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু হারিয়ে ফেলতে এই বিষয়টা কিন্তু প্রচণ্ডভাবে দায়ী। সুতরাং বৃহত্তর অর্থে মানে বৃহত্তর স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত যে মোহ, সেই ব্যক্তিগত মোহ ত্যাগ করাটা কিন্তু এখন মানে একান্ত বাঞ্ছনীয়, একান্তই কিন্তু দরকার। এই বিষয়টাই বলতে চাইছি এর মধ্যে, তাই না? দেখুন আমরা কিভাবে এর একটা টাইটেল দিলাম। ফার্স্ট দেখুন কিভাবে টাইটেলটা দিলাম, আসক্তি ত্যাগেই সার্বিক ভোগবিলাস। মানে আসক্তি ত্যাগ করতে পারলেই তারই সার্বিক ভোগবিলাস সম্ভব হবে। ঠিক আছে? এর আনসারটা কিভাবে করছি দেখুন, এইভাবে করার চেষ্টা করলাম। কি বলছে দেখুন এখানে, এখানে বলছে ত্যাগ ও ভোগ এর সামঞ্জস্য রক্ষাতেই বীরত্বের পরিচয় মেলে। ঠিক আছে, বোঝা গেল? তারপরে কি বলছে, ব্যক্তিগত আসক্তি ও সংকীর্ণ মনতা এই দুইয়ের সামঞ্জস্য রক্ষায় ব্যর্থ হয়। মানে এই ব্যক্তিগত আসক্তি আর এই সংকীর্ণ মনতা এই যে বিষয়টা, এটা কিন্তু ত্যাগ আর ভোগের যে মধ্যে যে ব্যালেন্সটা সেটা কিন্তু রক্ষা করতে দেয় না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলছে দেখুন, বৃহত্তর স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত মোহ ত্যাগ করা একান্তই প্রয়োজন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আপনারা যেভাবে ইংলিশ প্র্যাকটিস করছেন সেভাবে কিন্তু বাংলা সারাংশটা করবেন। ঠিক আছে, তাহলে কমপ্লিট হলো। আচ্ছা, আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা দেখুন, একটা রিপোর্ট ছিল পালস পোলিও প্রোগ্রামের উপর। কিভাবে করছি দেখুন, এর একটা জাস্ট টাইটেল দিলাম, যে একদম সিম্পল টাইটেল দিলাম কি পালস পোলিও প্রোগ্রাম বলে টাইটেলটা দিলাম। তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেই ফরম্যাট মেনটেন করলাম। তারপরে আমরা রিপোর্টের এটা একটা রিপোর্ট, এই রিপোর্টের কি মূল যে বিষয়বস্তু সেটাকে আমরা সংক্ষেপে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে দেখবো, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে পোলিও ইজ দি মোস্ট ওর্স্ট, মানে পোলিও ইজ দি ওর্স্ট ডিজিজ, মানে পোলিও হলো এমন একটা ওর্স্ট ডিজিজ যেটা কিনা অ্যাফেক্টিং দি বেবিস মেকিং দেম হ্যান্ডিক্যাপ্ট ফর লাইফ, যেটা কিনা বেবিসদেরকে সারা জীবনের জন্য হ্যান্ডিক্যাপ্ট করে দেয়। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, দি হু ইজ এনগেজড ইন ইরাডিকেটিং দিস ডিজিজ ফ্রম দি ওয়ার্ল্ড। হু এনগেজড আছে, WHO এনগেজড আছে কি করতে, এই পৃথিবী থেকে এই রোগটা নির্মূল করতে। ঠিক আছে, ইন্ডিয়া শুড কনসিডার ইট বুন ফর দি কান্ট্রি, ইন্ডিয়াকে এইটাকে কি করা উচিত, এই প্রচেষ্টাকে একটা আশীর্বাদ হিসেবে গ্রহণ করা উচিত বা কনসিডার করা উচিত। ফর দি লাস্ট ফিউ মান্থস, গত কিছু মাস ধরে থ্রু প্রিন্ট মিডিয়া, মানে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অ্যান্ড ক্যাবল টিভির মাধ্যমে দেয়ার হ্যাভ বিন অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কি অ্যাবাউট দি লঞ্চিং অফ দি ক্যাম্পস ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অফ পোলিও ড্রপস, মানে পোলিও ড্রপসের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা করার জন্য কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। ঠিক আছে, দি নেম অফ দি ক্লিনিক স্কুলস অ্যান্ড কলেজেস ওয়ার এক্সটেন্সিভলি পাবলিশড, মানে সে কোথায় কোথায় এটা করা হবে সেগুলোও কিন্তু তাদের নামগুলোও কিন্তু পাবলিশ করা হয়েছে। ইট ওয়াজ টু ব্রিং অ্যাবাউট ওয়েকেনিং অ্যামং দ্য পিপল অ্যাবাউট দি গ্রেভ এফেক্টস অফ দি পোলিও অ্যাটাক, মানে এটা কিসের জন্য করা হয়েছে, মানুষদেরকে জাগ্রত করা, যে পোলিওর যে গ্রেভ এফেক্টস সেটা সম্পর্কে মানুষদেরকে জাগ্রহ করা সম্পর্কে কিন্তু এই বিষয়টা করা হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা একদম সংক্ষেপে যে পোলিও প্রোগ্রামের যে পালস পোলিও প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের যে বিষয়টা সংক্ষেপে আমরা এর মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফে উল্লেখ করলাম। ঠিক আছে, সেকেন্ড প্যারাগ্রাফ দেখুন, রিপোর্টের এবারে মূল বিষয়বস্তু, যেভাবে প্রোগ্রামটা হয়েছে সেই পুরো যে প্রোগ্রামটা তার বিষয়বস্তুটা আমরা মূল প্যারাগ্রাফে দেখবো। দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দেখুন কি বলছে, দি ডে ফিক্সড ফর দি প্রোগ্রাম অ্যারাইভড ইয়েস্টারডে, যে ডেটা ফিক্সড করা হয়েছিল সেটা কিন্তু গতকাল ছিল। ঠিক আছে, দেয়ার ওয়াজ এনকারেজিং রেসপন্স, মানে এনকারেজিং রেসপন্স ছিল বোথ ফ্রম দি লিটারেট অ্যান্ড ইলিটারেট ফ্যামিলিজ। ঠিক আছে, বোঝা গেল? লিটারেট ইলিটারেট ফ্যামিলি সবারই কিন্তু মানে এখানে সাড়া মিলেছে। দি সোশ্যাল ওয়ার্কার্স থেকে শুরু করে দি রোটারি ক্লাব, মানে এখানে আমাদের যেখানে অনুষ্ঠানটা হয়েছে, যে কোনো একটা অনুষ্ঠানকে নিয়ে আমরা বলছি, যে কোনো এক জায়গায় সারা ইন্ডিয়া জুড়ে অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু আমরা এটা একটা অঞ্চলের অনুষ্ঠানের কথা বলছি, তাই আমরা নামগুলো দিলাম কি, দি রোটারি ক্লাব, দি লায়ন্স ক্লাব অ্যান্ড দি NGO স্টার্টেড ভিজিটিং দি হাউসেস অ্যান্ড আস্কিং দেয়ার ফ্যামিলিজ টু টেক দেয়ার বেবিস টু দি ক্যাম্পস অ্যান্ড ক্লিনিক্স ফর অ্যাডমিনিস্ট্রেটিং পোলিও ড্রপস। ঠিক আছে, মানে পোলিও ড্রপস নেওয়ার জন্য NGO থেকে শুরু করে বিভিন্ন রকম ক্লাব এবং সোশ্যাল ওয়ার্কার্স তারাও কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের ফ্যামিলিজদেরকে বলেছে তাদের বাচ্চাদেরকে যে সমস্ত ক্যাম্প করা হয়েছে বা ক্লিনিক আছে সেখানে কিন্তু নিয়ে গিয়ে পোলিও ড্রপ নেওয়ার জন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? একদম সংক্ষেপে করছি দেখুন, দি প্রোগ্রাম স্টার্টেড, মানে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে কীভাবে, ওয়েন দি MLA অ্যাডমিনিস্টার্ড পোলিও ড্রপস, মানে MLA কী করেছে, পোলিও ড্রপ দিয়েছিল কাকে, টু নিউবর্ন বেবি, একটা নিউবর্ন বেবিকে ইন দি বেল্টা হাউস। এই বেল্টা হাউসটা কি, একটা নার্সিংহোমের নাম লিখলাম আমি, যেখানে কিনা MLA গিয়ে একটা সদ্যজাত বাচ্চাকে পোলিও ড্রপ দিয়ে সে অনুষ্ঠানটা সার্বিক সূচনা করে।
ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপর কি বলছে, দি পিপল ওয়্যার এনথুসিয়াস্টিক টু অ্যাডমিনিস্টার দি ড্রপস টু দেয়ার চিলড্রেন, মানে পিপলরাও কিন্তু তাদের চিলড্রেনদেরকে এই পোলিও খাওয়াতে কিন্তু কি করে, এনথুসিয়াস্টিক হয়ে পড়ে। ঠিক আছে, হাউএভার দি ডিফিকাল্টি অ্যারাউজ, এবারে যে ডিফিকাল্টিসটা হচ্ছে সেটা আমরা উল্লেখ করছি কি, ডিফিকাল্টিস অ্যারাউজ মানে ডিফিকাল্টিস যেটা এসছে সামনে সেটা কি, ওয়েন পার্সনস বিলঙ্গিং টু দি পার্টিকুলার কমিউনিটি ডিড নট অ্যালাউ দি সোশ্যাল ওয়ার্কার্স টু এন্টার থ্রু দেয়ার লোকালিটিস, মানে কি যখন যে সোশ্যাল ওয়ার্কার্সটা তাদের অঞ্চলে ঢুকতে যায়, এই সম্পর্কে জাগ্রত করতে চায়, তখন একটা নির্দিষ্ট কমিউনিটির লোকেরা তাদেরকে সেখানে ঢুকতে দেয়নি, এই বিষয়টা কিন্তু একটা ডিফিকাল্টিস হয়ে উঠেছে। এই বিষয়টা আমরা খুব সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো, একদম খুব সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এবারে লাস্ট প্যারাগ্রাফে আমরা কি লিখবো, এখানে লিখবো যে মূল এবার যে লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যেখানে কিনা মানে কে কি ঘোষণা করলো বা কে কি দুঃখ প্রকাশ করছে এই বিষয়টা সম্পর্কে নিয়ে, বা সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা কি সেটা কিন্তু আমরা এই বিষয়ে দেখবো। ঠিক আছে, দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হলো everyone were properly enlightened about the disease and the authorities tried to impress upon them that it was the need of the hour to protect their children from the dreaded disease, মানে কি, মানে everyone were properly enlightened, সবাইকে কিন্তু সঠিকভাবে আলোকিত করা হয়েছে about the disease, এই ডিজিজ সম্পর্কে, and the authorities tried to impress, অথরিটি ট্রাই করেছে সবাইকে উদ্বুদ্ধ করার upon them, মানে upon that it was the need of hour, মানে এইটাই হলো সঠিক সময় কিসে, তাদের চিলড্রেনদেরকে এই যে ড্রিডেড ডিজিজ এটা থেকে রক্ষা করানোর। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপর কি বলছে দেখুন, হাউ এভার দে লেফট দি মিটিং সেইং দ্যাট, তারা এই মিটিংটা ছেড়ে চলে গেছে কি বলে, এই বলে যে দে ওয়ার হেল্পলেস ইন কনভিন্সিং দি মাসেস, মানে মানে বেশি মানুষকে যে এক্সট্রা যে ট্রাইবটার কথা বলা হলো, যে কমিউনিটির কথা বলা হলো, তাদেরকে কিন্তু তারা কনভিন্স করতে পারেনি, সেই দুঃখ প্রকাশ করে কিন্তু তারা মিটিং ছেড়ে চলে যায়। ঠিক আছে, ইট ওয়াজ অফ কোর্স setback of the program of the eradication of the disease from the country, মানে তারা বদ্ধপরিকর আছে কিসের জন্য, যে এই ডিজিজটা ইরাডিকেশন করার জন্য কান্ট্রি থেকে, সেটা বলা হলো। তারপরে বলছে ওভারঅল দি প্রোগ্রাম ওয়াজ আ গ্রেট সাকসেস, সার্বিকভাবে প্রোগ্রামটা কিন্তু গ্রেট সাকসেস পেয়েছে। দি ডেট ফর দি সেকেন্ড রাউন্ড, মানে সেকেন্ড রাউন্ডের যে প্রোগ্রামটা করা হবে সেটা, তার যে ডেটটা সেটা উইল বি অ্যানাউন্স সুন, খুব শীঘ্রই কিন্তু অ্যানাউন্স করা হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা আমাদের মতো করে লিখলাম, আপনারা যেরকমভাবে লিখছেন সেভাবেও হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশিরভাগ মানুষ কোনো জায়গা থেকে কপি করছে, এটা করবেন না, নিজের থেকে লিখতে শিখুন, নিজেই দু কলম করুন, লিখুন। পরীক্ষায় যে এটা আসবে এর কোনো ব্যাপার নয়, পরীক্ষায় যেটা আসবে সেটা আপনাকে কিন্তু লিখতে হবে, নিজের থেকে লিখতে হবে। সুতরাং কি করবেন, নিজের থেকে লিখুন, নিজের থেকে লিখুন, ভুল হোক কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সেটাকে ঠিকঠাক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে রিপোর্টটা ছিল, এই রিপোর্ট প্যাসেজটা আমাদের কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে টাস্ক ছিল সেটা দেখুন কি ছিল, সেটা একটা বাংলা সারাংশ ছিল। ফার্স্ট আপনারা আবার সেই ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ুন, কি বলতে চাইছে, বাংলা লেখা আছে, পড়ে মানে বুঝুন। তারপরে আমরা চেষ্টা করছি কি বলতে চাইছে সংক্ষেপে মানেটা বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, পড়া হয়েছে। তাহলে এখানে কি বলছে, এখানে বলতে চাইছে যে অনৈক্যতা যে ব্যাপার, সেই অনৈক্যতাই কিন্তু একটা জাতির বা একটা নেশনের কিন্তু ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায়। দেশের জনগণ দেশের সম্পদ, দেশের গৌরব, দেশের বল, কিন্তু কেবলমাত্র জনসংখ্যার প্রাচুর্য দ্বারাই কিন্তু দেশকে বিবৃত করা ঠিক নয়। কারণ কি, কারণ এই যে গৌরব, এই গৌরব কিন্তু দেশের মানচিত্রে নয়, দেশের এই যে বল, মানে জনগণ যে দেশের বল, এটা কিন্তু সংখ্যাতে প্রকাশ করা যায় না। যে একটা দেশে এত জনগণ আছে তার মানে এর গৌরব প্রচুর বা এর বল সংখ্যা প্রচুর, এটা কিন্তু প্রকাশ হয় না। এটা কিন্তু প্রকাশ পায় কিসে, তার ঐক্যবদ্ধতা, যে সেই সমস্ত নেশনের বা সেই দেশের মানুষজন কত ঐক্যবদ্ধ সেটার উপরে কিন্তু নির্ভর করে। সুতরাং পারস্পরিক মেলবন্ধনের যদি অভাব ঘটে তাহলে কিন্তু কি হবে, দেশ কিন্তু পরাধীনতার শিকার হবে। এটাই কিন্তু বলতে চাইছে। এই যে উদাহরণগুলো দিয়েছে যে 5 কোটি ইংরেজ, এই যে ব্যাপারটা 40 কোটি ভারতবাসীর কে শাসন করে গেছে, এইসব উদাহরণগুলো কিন্তু দেওয়া যাবে না। এই উদাহরণগুলোর মাধ্যমে আপনি যেটা বুঝলেন সেটাই কিন্তু বললাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখুন আমরা এইভাবে কিভাবে একটা সুইটেবল টাইটেল দিচ্ছি, দেখুন টাইটেলটা কিভাবে দেওয়ার চেষ্টা করলাম, ভালো করে দেখুন। অনৈক্যতা জাতির ধ্বংসের মূল। ঠিক আছে, অনৈক্যতাই হচ্ছে জাতির ধ্বংসের মূল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আপনি যখন ভালো করে প্যাসেজটা পড়বেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সুইটেবল টাইটেলটা কিন্তু এরকমই হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা আমরা আনসারটা কিভাবে লিখছি দেখুন। আনসারটা এইভাবে লেখার চেষ্টা করলাম, কি লিখছে বলা হচ্ছে দেখুন, দেশের জনগণ দেশের সম্পদ, দেশের গৌরব ও দেশের বল। ঠিক আছে, মানে দেশের জনগণ দেশের সম্পদ, দেশের গৌরব এবং দেশের বল, কিন্তু কেবলমাত্র জনসংখ্যার প্রাচুর্যেই দেশকে বিবৃত করা যায় না। এই গৌরব দেশের মানচিত্রে নয় বা এই বল সংখ্যায় প্রকাশ করা যায় না। ঠিক আছে, মানে দেশের যে গৌরব সেটা কিন্তু দেশের মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না, যে এত বড় দেশ, এর গৌরব প্রচুর, এরকমটা কিন্তু নয়, বা এর জনসংখ্যা প্রচুর, এর বল সংখ্যা তাহলে অনেক হবে, এরকমটা কিন্তু নয়। ঠিক আছে, এর সমস্ত কিছুর মূলে আছে ঐক্যবদ্ধতা। ঠিক আছে, বোঝা যাচ্ছে।
পারস্পরিক মেলবন্ধনের অভাবের ফলেই দেশকে পরাধীনতার সাম্রাজ্যে আবদ্ধ থাকতে হয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করছি? তাহলে আপনি যতক্ষণ না বুঝতে পারছেন বিষয়টা বারবার ভালো করে নিজের থেকে পড়ুন, পড়ার পর আপনি যেটা বুঝবেন সেই অনুযায়ী কিন্তু একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে বিষয়টা কিন্তু নিজের ভাষাতে লিখবেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল ব্যাপারটা কী হলো? তাহলে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন, তাহলে কিনা আমরা আরও নতুন করে এত উদ্যম দিয়ে প্রতিদিন আপনাদেরকে সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।